সংসদ ভবনের সামনে থেকে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে এই মুহূর্তে কফিন মিছিলটি এবং হাদিকে নিয়ে কফিনটি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পতাকা মোড়ানো ওসমান হাদি যে কফিনটি রয়েছে সেই কফিনটি এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে ফার্মগেট, খামারবাড়ি ফার্মগেট হয়ে কিন্তু এই কারণ বাজারে অতিক্রম করছে এবং আমরা দেখছিলাম হাদি হাদি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো তার সমর্থকরা এবং ইনকলাব মঞ্চ সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল রাজনৈতিক বৃন্দদের হচ্ছে এই মুহূর্তে যে তাদের নিজস্ব দলের বাইরে গিয়ে কিন্তু তারা এই মুহূর্তে হাদির জানাজায় অংশ নিয়েছেন এবং এখানে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি স্লোগানে পুরো কম্পিত হয়েছে রাজধানীর নগরীতে এবং সবার একটি শব্দ তুমি কে আমি কে হাদি হাদি, অর্থাৎ হাদির স্লোগানে জাতীয় পতাকা নিয়ে কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে। এবং ইতিমধ্যে দর্শক আপনারা জানেন যে হাদির কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেখানে প্রধান উপদেষ্টা তার বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে এবং হাদির সমর্থকবৃন্দ যারা হাদিকে ভালোবাসেন এবং তিনি যে 18 কোটি মানুষকে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে পথ দেখিয়েছেন এবং কোনো সংঘর্ষ ছাড়া কোনো মানুষকে বিরক্ত ছাড়া যেভাবে তিনি নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করার জন্য যে বিষয়টি তারা উপস্থাপন করেছিলেন এবং সেই বিষয়টি কিন্তু আজকে প্রধান উপদেষ্টা আবারও উল্লেখ করেছেন সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে। এবং একই সাথে আমরা দেখছি এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ লক্ষাধিক মানুষের সমাগম তৈরি হয়েছে জাতীয় সংসদ ভবনের মানিক মে এভিনিউতে এবং যারা এসছেন সকলের লক্ষাধিক মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছেন এবং সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন দল থেকে জামাত, এনসিপি, বিএনপি এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সকলেই কিন্তু তাকে হচ্ছে আহ্বান জানিয়েছেন যে হাদির এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং এখানে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু সারা দেশ থেকে সাধারণ মানুষরা আসা শুরু করেছে এবং একই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করবেন আপনারা যে হাদির এই জানাজা কিন্তু তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক এবং তিনি কিন্তু তার জানাজা পড়িয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া প্রার্থনা করেছেন। এবং একই সঙ্গে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত শুক্রবার অর্থাৎ 12 ডিসেম্বর কিন্তু তার এই হামলার শিকার হয়েছেন এবং সেখান থেকে কিন্তু তাকে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে অর্থাৎ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরবর্তীতে এভার কেয়ারে এবং সরকারি তত্ত্বাবধানে কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি দীর্ঘ সময় অর্থাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই কিন্তু শেষ পর্যন্ত তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন এবং তাকে ঘিরেই কিন্তু গত 18 তারিখ দিবাগত রাত্রে যখনই তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তখন কিন্তু সারা দেশে কিন্তু একটি আলোড়ন তৈরি হয় এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে কিন্তু এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং এতে সকলকে শান্ত থাকার জন্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আহ্বান জানিয়েছিলেন এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে হাজার হাজার মানুষ কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছে এবং সেখান থেকে তারা বিভিন্নভাবে তারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। সারা দেশ থেকে আগত ছাত্র জনতা এবং সাধারণ নাগরিকরা তারা কিন্তু এখন এই হাদির কফিনটি নিয়ে কিন্তু তারা তাদের যেখানে দাফন করা হবে অর্থাৎ যেখানে তার কবর দেওয়া হবে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত এবং সেই জায়গাতে হচ্ছে তার পাশে কিন্তু তার কবরটি সকাল থেকে প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে দর্শক আপনারা জেনেছেন যে সেখানে তার কবরটি খোঁড়া এবং প্রস্তুত রাখা হয়েছিল এবং বেলা 2টার দিকে হচ্ছে অর্থাৎ বাদ জোহর নামাজের পরপরই কিন্তু জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজার সামনেই কিন্তু হচ্ছে তার কফিনকে আনা হয় এবং সেখানে হচ্ছে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত তার যে সার্বিক পরিস্থিতি এবং হাদিকে কেন্দ্র করে তিনি যে ঐক্যের একটি ধারক বাহক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি তার ছোটবেলা থেকে তিনি একজন ভালো মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হচ্ছে উনি পড়াশোনা কমপ্লিট করেছেন এবং পরবর্তীতে কর্মজীবন তিনি শিক্ষকতা পেশা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে এবং এই কর্মজীবনের পরবর্তীতে জুলাই আন্দোলনে অর্থাৎ 2024 সালে যে জুলাই আন্দোলনটি অনুষ্ঠিত হয় এবং সেখানে তিনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং সেখান থেকে যে জুলাই আন্দোলনের সফলতার পরে তিনি ইনকিলাব মঞ্চ অর্থাৎ ইনসাফের যে রাষ্ট্র গঠনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কিন্তু একটি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন চালু
চালু করেন এবং যে সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পরবর্তী সময়ে কিন্তু তিনি ওই সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবার যে আগামী ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুদিন তিনি প্রার্থিতা করেছিলেন এবং তার যে প্রচারণা ছিল একটি মৌলিকভাবে ভিন্ন রকমের প্রচারণা এবং সেই প্রচারণায় তিনি কিন্তু কাউকে বিরক্ত না করে অর্থাৎ সকলের পাশে গিয়ে কিন্তু তিনি কাজ করেছেন এবং তাকে নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের বিদ্রূপ মন্তব্য করলেও তিনি সেটিকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি বেশ কয়েকবার তিনি লাইভে এসেও কিন্তু তার বিষয়গুলো তিনি পরিষ্কার করেছেন এবং তার আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা সকলের মধ্যে ছড়িয়ে থাকে যে সাধারণত নির্বাচন করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হয়, কিন্তু হাদি কিন্তু সেটা প্রমাণ করেছেন যে তার কোনো টাকা পয়সা ছাড়াও কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই ইচ্ছা থেকে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার পরে মানে ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু তাকে বিভিন্ন মানুষ সহযোগিতা করার চেষ্টা করছেন এবং তিনি ক্ষুদ্র ক্ষুদ্র যে মানুষের অর্থগুলো দিয়েছিলেন সেটি কিন্তু তিনি সংগ্রহ করতেন এবং সেই পাশাপাশি কিন্তু তিনি প্রতিদিন রাত্রে লাইভে এসে কিন্তু তিনি তার হিসাবটি জনসাধারণের সামনে সম্মুখে তিনি প্রকাশ করতেন এবং একাধিক সময় তাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কটূক্তি করা হয়েছিল এবং কেউ কেউ বলেছিলেন যে তার বাসার সামনে দিয়ে যদি কেউ তিনি হাদি যায় তাহলে তাকে তার ময়লা পানি ছিটিয়ে দেওয়া হবে, এমনটাও তিনি বিদ্রূপ মন্তব্য করেছেন এবং সেটিকে তিনি হাসিমুখে গ্রহণ করে এবং তিনি বলেছিলেন যে আপনার বাসার ঠিকানা দিবেন, আমরা কিন্তু সেখানে গিয়ে দাঁড়াবো, আপনি পানি দিয়ে যদি খুশি থাকেন তাহলে সেটাই আমি মেনে নিব। অর্থাৎ সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, যে প্রতি ভালোবাসা এবং তার প্রতি যে মানুষের আস্থা সেটি তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং সেটি তিনি দেখিয়ে দিয়েছেন যে আগামী নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনীতিবিদদের জন্য নতুন এক বার্তা তিনি উপস্থাপন করেছেন। এবং দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক কারণ বাজারের অবস্থান মাঝখানে এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল থেকে লক্ষ লক্ষ মানুষ যারা হাদির জানাজা অংশগ্রহণ করেছিলেন তারা ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু জাতীয় পতাকা হাতে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে জানাজাটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু তিনি হাদির বিষয়গুলো উপস্থাপন করেছিলেন এবং তিনি তার বক্তব্যে কিন্তু সকল রাজনীতিবিদদেরকে সংযত হয়ে দেশ ও জনগণের কল্যাণে এবং সাধারণ মানুষের সাথে মিশে কীভাবে কাজ করতে হয় সেটির জ্বলন্ত উদাহরণ হিসাবে তিনি উপস্থাপন করেছেন হাদিকে এবং তার ভাই যে মাওলানা ডক্টর আবু বক্কর তিনি কিন্তু তার ভাইয়ের যে বিষয়গুলো, তার পারিবারিক বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের উপর উপস্থাপন করেছিলেন এবং তার যে সন্তানের 10 মাস বয়সী যে সন্তান রয়েছে এবং সেই ছেলেকেও নিয়ে তিনি উপস্থাপন করেছিলেন এবং সব কিছু মিলে এখন পর্যন্ত বলা যায় যে সাধারণ নাগরিক যারা রয়েছেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে ঊর্ধ্বে গিয়ে কিন্তু হাদি এখন একটি ঐক্যের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং তার এই ঐক্য কিন্তু ধরে রাখার জন্য আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টা যে বার্তা রয়েছে এবং সেটিও কিন্তু লক্ষণীয় এবং সেটিকে কেন্দ্র হাদির সেই বার্তাটিকে প্রধান উপদেষ্টা আবারও সকলকে মনে করিয়ে দিলেন যেন আগামী নতুন বাংলাদেশে যেন ঐক্যের বাংলাদেশ হয় এবং শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হয় এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক প্রতিযোগিতা যেন ঠিক থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে থাকবে, তবে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা কোনো প্রতিপক্ষ যেন না হয় সেই বিষয়টিও যেন থাকে। দর্শক, আমরা দেখছিলাম আরও একটি মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়েছে এবং সেখানে সকলের মধ্যে স্লোগান রয়েছে, হাদির স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং সবাইকে তুমি কে আমি কে হাদি হাদি এই ধরনের স্লোগানে কিন্তু এই মুহূর্তে সবার ধ্বনিতে উপস্থাপিত হচ্ছে। দর্শক, আমরা যদি আরেকটু লক্ষ্য করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে হাদির যে কফিন মিছিলটি রয়েছে এবং সেই কফিন মিছিলটি কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছানোর পরে আবারও একটি হাদির কে চিরনিদ্রায় শায়িত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে এবং পরবর্তীতে তার সাথে দোয়া হবে এবং বিকেলের দিকে বিভিন্ন রাজনৈতিক এবং জাতীয় মসজিদ প্রাঙ্গণে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থাৎ যে হাদিকে নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সে যে সকলের একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসেবে উঠেছেন এবং একদম সাধারণ মানুষের যে নেতা হয়ে উঠেছিলেন সেটি কিন্তু তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে হাদির এই বিষয়টি, অর্থাৎ তার যে হত্যা চেষ্টা হয়েছিল, তার উপরে যে হামলা হয়েছিল, সে হামলায় এই আজকের এই জানাজা থেকে কিন্তু উপস্থাপিত হয়েছে এবং তার ভাই অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন পর্যন্ত যে প্রায় 10 দিন অর্থাৎ অতিক্রম হতে হলো তার উপরে যে হামলা হয়েছে এবং সে হামলার বিচারের জন্য অর্থাৎ আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কিন্তু আরও ত্বরান্বিত যেন হয় সরকার এবং দেশবাসী যেন সেই বিচারটি নিশ্চিত করে, সেটির জন্য কিন্তু তার ভাই সে আজকের এই জানাজা থেকে কিন্তু তারা দাবি রেখেছেন। এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এখন তার যে হামলাকারীদের যারা হামলা করেছেন, যারা হামলাকারী রয়েছেন তাদেরকে
তাদেরকে সরাসরি না পেলেও তাদের যে নমুনাগুলো ছিল, অর্থাৎ তাদের যে অস্ত্র ছিল এবং তার পরিবারের সদস্য যারা যারা সম্পৃক্ত ছিল, এদের অনেককেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজে পেয়েছে এবং সেখান থেকে বলা যায় যে তার যে ক্লুগুলো রয়েছে সেই ক্লুগুলো নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে তৎপর রয়েছে এবং কাজ করছে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে তার এই বিচারাধীন বিষয়টি যেন আরও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং যেটি যেন নিশ্চিত হয় এবং কার্যকর হয়, সেই বিষয়টি যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আজকে যে লাখো মানুষের সামনে তার ভাই কিন্তু সেটি দাবি উপস্থাপন করে রেখেছেন। তো এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যে হাদির যে জানাজা এবং সেই জানাজা সম্পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল প্রাঙ্গণে হচ্ছে তার মরদেহের যে লাশবাহী গাড়িটি সেটি পৌঁছানোর পরে তাকে সেখানে চিরনিদ্রায় শায়িত হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু রাজনৈতিক সংগঠনের উদ্যোগে রয়েছে তার জন্য দোয়া এবং করা হবে এবং এমনটাই জানানো হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে জানাজাতে কিন্তু সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তবে তার একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডাকসুর বিপি সাদিক কায়েম এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এবং আক্তার হোসেন সহ অনেকেই কিন্তু আজকের তার কফিনটি কিন্তু কাঁধে নিয়ে কিন্তু এবার রওনা হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের অভিমুখে। অর্থাৎ তারা কিন্তু তাকে যে খুব কাছ থেকে দীর্ঘ সময়ের যে সহযোদ্ধা হিসাবে তার সাথে যে ছিলেন এবং সেই বিষয়টি কিন্তু আজকে তাদের যে অ্যাক্টিভিটিস অর্থাৎ তাদের যে আবেগ ভালোবাসার জায়গাটা সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন এবং দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে কিন্তু অনেকেই শোকাহত আজকের এই হাদির জানাজা এসে। এবং গতকালকে আমরা দেখেছি যে কফিনে যখন বাংলাদেশে পৌঁছায় সন্ধ্যা 6:10 তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু অজরে কান্না করতে দেখা গেছে হাসনাত এবং সাদিক কায়েমকে, অর্থাৎ যারা তার দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন এবং আজকের সেই সহযোদ্ধারা কিন্তু তার বিষয়ে কিন্তু গভীর শোকাহত এবং আসলে সেটি বলার ভাষা আসলে তেমন তারা প্রকাশ করতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা তাদের এই যে মিছিলটি এবং সেটি হচ্ছে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। দর্শক, আমরা এখন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ছিল সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হবো এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরবার যুক্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার ফেরদৌস আহমেদ এবং ফেরদৌস প্রামাণিক এবং তার কাছ থেকে আমি বাকি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব এবং আমি এখানে যুক্ত ছিলাম তানভীর আহমদ আপনাদের সঙ্গে। এতক্ষণ এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি।